ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার গাজা নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এই নগরীর 10 লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতোমধ্যে গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে এগিয়ে আসছে অগণিত ইসরায়েলি ট্যাঙ্ক। গাজা নগরীর তাল আল হাওয়া এলাকার বাসিন্দা সাবাহ ফাতম ওই এলাকার ব্যাপক বিস্ফোরণ শুনতে পাওয়ার কথা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান। ওই নারী বলেন, অনেক বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ট্যাঙ্ক এগিয়ে আসছে, আকাশে ড্রোন উড়ছে, বহু মানুষ বাড়িঘর ও তাঁবু ছেড়ে শহরের পশ্চিম দিকে ছুটছেন। এদিকে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় আরও 123 জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার বলেছে, তারা গাজা উপত্যকায় নতুন অভিযানের রূপরেখা অনুমোদন দিয়েছে। গাজার সবচেয়ে বড় নগরী দখলে নিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার আহ্বান জানানোর কয়েকদিন পর সামরিক বাহিনী নতুন এ অভিযান অনুমোদন করল। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আভিযানিক পরিকল্পনার মূল রূপরেখা অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। তবে ঠিক কবে নাগাদ ইসরায়েলি সেনারা গাজা নগরীতে প্রবেশ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। তবে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল সাওয়াবতা বুধবার বলেন, গাজা নগরীতে আগ্রাসী অনুপ্রবেশ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 22 মাস ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার 22 লাখ বাসিন্দার বেশিরভাগই দফায় দফায় বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় অর্ধেক বাসিন্দা আশ্রয় নিয়েছেন গাজা নগরীতে। স্থল অভিযানের বিষয়ে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক আরও বলেন, এসব হামলা পোড়ামাটি নীতি এবং বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরির মারাত্মক উস্কানিরই অংশ। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরও 123 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। এছাড়া 24 ঘন্টায় আহত হয়েছেন 437 জন। ইসরায়েলি অবরোধের কারণে খাবার না পেয়ে একই সময়ে অনাহারে মারা গেছেন 8 ফিলিস্তিনি, তাদের মধ্যে 3 জন শিশু। এ নিয়ে অনাহারে 235 ফিলিস্তিনি মারা গেলেন, যাদের মধ্যে 106টি শিশু। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় 61,722 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 লাখের বেশি। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে খুব শীঘ্রই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, এমন সন্দেহ ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। আর এবার যদি ইরান সত্যি সত্যি ইসরায়েলে হামলা চালায় তবে মাটিতে মিশে যাবে পুরো দেশ। নেতানিয়াহুর এমন মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কথা বলার মতো দেশ হাতে গোনা কয়েকটা থাকলেও সামরিক জবাব দেবার ক্ষমতা রয়েছে শুধুমাত্র ইরানেরই। অন্যান্য মুসলিম দেশগুলো যে যার স্বার্থ নিয়ে আমেরিকার ছাতার নিচে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছে। এখন ফিলিস্তিনের মুক্তির দাবিতে নেতানিয়াহুকে উপযুক্ত জবাব দেবার সাহস ও ক্ষমতা দুইই আছে শুধুমাত্র ইরানের। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে তাতে এখনই যদি নেতানিয়াহুকে থামানো না যায় তবে ফিলিস্তিন রাষ্ট্রের নাম হারিয়ে যাবে বিশ্ব মানচিত্র থেকে, এমনটাই আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ, মানুষের ছিন্ন ভিন্ন শরীর আর ধ্বংসস্তূপ এই বার্তাই বহন করছে যে পৃথিবীটা এখনও অন্যায়কারীর গোলামি করে আর নিপীড়িত মানুষের কণ্ঠরোধ করে রাখে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের আক্রমণে এ পর্যন্ত ৬১,৭২২ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,৫২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৮,৪৩০ জন শিশু, ৯,৭৩৫ জন নারী এবং ৪,৪২৯ জন বয়স্ক ব্যক্তি রয়েছেন। আরও হৃদয় বিদারক তথ্য হলো খাদ্য সংকটে এ পর্যন্ত ২২৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে ১০৬ জন শিশু। জুলাই মাসে ১২,০০৫ বছরের কম বয়সী শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে দেখা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক শক্তির ভারসাম্য বেশ জটিল। ইরানের রয়েছে ৬,১০,০০০ সক্রিয় সামরিক সদস্য এবং ৩,৫০,০০০ রিজার্ভ বাহিনী, যেখানে ইসরায়েলের রয়েছে ১,৬৯,৫০০ সক্রিয় এবং ৪,৬৫,০০০ রিজার্ভ সদস্য। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার, যা ২,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শাহাব-৩, সেজ্জিল-২ এবং ফাতে-১১০ মিসাইলগুলো ইসরায়েলকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম মিলে একটি বহু-স্তরীয় সুরক্ষা বলয়। তবে সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ৮০ থেকে ৯০% সফল হলেও সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় একটি উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্পষ্টভাবে বলেছেন, কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়েছে, অন্যদিকে মুসলিম দেশগুলোর অপর্যাপ্ত প্রতিক্রিয়া পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে আরব ও মুসলিম দেশগুলো মুখে ইসরায়েলের নিন্দা করলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এমনকি সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন পাইপলাইন এখনও ইসরায়েলে তেল সরবরাহ করে চলেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালত বলেছে, গাজায় খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার এবং বেসামরিক জনগোষ্ঠীর উপর ইচ্ছাকৃত আক্রমণের যথেষ্ট প্রমাণ রয়েছে। আইসিসির ১২৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য সহ বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারে বাধ্য। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক ঘটনাবলিতে ইরানের সামরিক নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও তীব্র ও কঠোর পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে। তেহরানে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা প্রধানের সাথে বৈঠকে ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানি বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইরান মূলত একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। জুনের ১২ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যকর পাল্টা আঘাত হানতে ব্যর্থ হয়েছে। তাই ইরান ইউরোপীয় ও আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে চাপ দিচ্ছে। গাজায় প্রতিদিন যে মানবিক বিপর্যয় ঘটছে তা শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। ১২,০০০ শিশুর তীব্র অপুষ্টি, প্রতিদিন ক্ষুধায় মৃত্যু এবং ৬১,০০০-এর বেশি নিহত। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এগুলো মানবতার ব্যর্থতার প্রমাণ। ইরানের সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, তবে বাস্তবতা হলো মুসলিম বিশ্বের একাত্মতা ও কার্যকর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়া ফিলিস্তিনিদের দুর্দশার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ যেন সিনেমার দৃশ্য। ভোরের অন্ধকার চিরে বজ্রগতিতে আকাশে ছুটে যাচ্ছে এক ভয়ঙ্কর অস্ত্র। চীন প্রকাশ করল তাদের সর্বাধিক গোপন সুপারসনিক ক্রুজ মিসাইল DF-100 এর বিরল ফুটেজ, যা বিশ্বজুড়ে সামরিক মহলে তোলপাড় করছে।
প্রথমবারের মতো এত কাছ থেকে দেখা গেল এই অস্ত্রকে, যার গতি শব্দের চেয়েও 4 গুণ বেশি এবং আঘাত হানতে পারে 4000 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ গুয়াম, ওকিনাওয়া থেকে শুরু করে ইন্দো প্যাসিফিকের যে কোনো মার্কিন ঘাঁটি এর নিশানায় পড়তে পারে। 2019 সালে বেইজিংয়ে প্রথম উন্মোচনের পর থেকে DF-100 ছিল একেবারেই পর্দার আড়ালে। জাপানের আত্মসমর্পণের 80 বছর উপলক্ষে 3 সেপ্টেম্বরের বিশাল সামরিক কুচকাওয়াজের আগেই এই ভিডিও প্রকাশ করল চীন। চীনের রকেট ফোর্স ব্রিগেডের এই অনুশীলনে দেখা যায় পুরো ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যে কেবল লাইনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে মিসাইল নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সেনারা। লক্ষ্যবস্তু নির্ধারণ ও লক্ষ্য ইউনিটের ক্রমাগত স্থান পরিবর্তনের কারণে এই বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হয়। এর আগে মরুভূমি এলাকায় মিসাইল লঞ্চের কিছু ছবি দেখা গেলেও এবার শহরে নিক্ষেপের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। সামরিক বিশ্লেষক ইউন শান বলেন, এটি DF-100 এর অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বোঝানোর কৌশল। কারণ শহরের ভেতর থেকে লঞ্চ হলে শত্রুর জন্য এটি শনাক্ত ও ধ্বংস করা আরও কঠিন হয়ে যাবে। DF-100 কেবল স্থলভিত্তিক লঞ্চার থেকেই নয়, বরং চীনের H-6N বোম্বার থেকেও ছোড়া যায়। সেক্ষেত্রে এর পাল্লা বেড়ে দাঁড়াতে পারে 6000 কিলোমিটার পর্যন্ত, যা সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর জন্য এক দুঃস্বপ্ন। বিশ্লেষকরা বলছেন, DF-100 হলো চীনের A2AD স্ট্র্যাটেজির মূল অস্ত্র, যা পশ্চিম প্যাসিফিকে মার্কিন বাহিনীকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে তৈরি। দীর্ঘ গোপনীয়তার পর এবার এই ফুটেজ প্রকাশ করা আসলে বেইজিংয়ের এক শক্তিশালী বার্তা, দেশের অভ্যন্তরীণ জনগণকে আস্থায় রাখা আর বিদেশি প্রতিপক্ষকে ক্ষমতার ইঙ্গিত দেয়া। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্র বাহিনীর পক্ষ থেকে এই প্রদর্শনের পর কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলমান অস্ত্র প্রতিযোগিতায় DF-100 নিঃসন্দেহে নতুন উত্তেজনা ছড়িয়ে দিল। শুক্রবার বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির অনেক সমীকরণ। ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফলের পর আসতে পারে নানা ধরনের পরিবর্তন কিংবা ঘোষণা, যা ওলটপালট করে দিতে পারে গোটা বিশ্বের হিসেব নিকেশ। এই বৈঠক ফলপ্রসূ হলে কিছুটা হলেও চাপ মুক্ত হবে ভারত, আর বৈঠক থেকে ভালো কোনো খবর বের না হলে ফের ট্রাম্পের শুল্ক চাপায় পিষ্ট হতে পারে মোদী সরকার। এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। Russia has been easier to deal with so far than Ukraine, which is not supposed to be the way it is, but it is, and we hope to get Russia. রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। শুক্রবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে মুখোমুখি বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরেকটি কারণেও এই আলোচনা বেশ গুরুত্বপূর্ণ, কেননা এই আলোচনার সফলতার উপরে নির্ভর করছে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্কের ভাগ্য। Oh, Trump was nice to Russia. I was nice to Russia. You know what? Getting along with Russia is a good thing, not a bad thing. Getting along with these people is a good thing, not a bad thing. আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন ভারতের উপর দ্বিতীয় দফার শুল্ক আরো বৃদ্ধি করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। Very strong tariffs that limit U.S. access into the Indian market very strongly, and really it's মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই বিষয়টি পুরোটাই নির্ভর করছে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের উপর। ইতোমধ্যেই ভারতীয় পণ্যে দ্বিতীয় দফায় শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে এই শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে। এখন যদি পুতিনের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়, তাহলে ভারতীয় পণ্যে নিষেধাজ্ঞা অথবা দ্বিতীয় ধাপের শুল্ক হার আরও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন স্কট। বুধবার ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। এই খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, এ মাসের শুরুতে ভারতীয় পণ্যে পূর্ব ঘোষিত 25% শুল্কের সঙ্গে সমপরিমাণ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা এ মাসের শেষে কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। মূলত রাশিয়ার তেল ও অস্ত্র আমদানি করায় নয়াদিল্লির উপর এমন সিদ্ধান্ত এসেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মধ্যস্থতার ভূমিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট। And he went through the Russia hoax too. You know, I mean, it was
We used to talk about it. বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন, যদি মস্কো যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ক্ষমতায় আসার পর থেকেই পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেন ট্রাম্প। এর আগে ফোন কলে কথা বলেন এই দুই নেতা। এছাড়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একাধিকবার রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যার ধারাবাহিকতায় শুক্রবার আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা। কিভাবে এই যুদ্ধের অবসান হবে তা নিয়ে আলোচনা করবেন তারা। Мы готовы к этим переговорам по украинской проблематике, но প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকার নিয়ে ইউরোপীয় নেতারা কিছুটা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বেসেন্ট। বলেছেন, দুই নেতার সাক্ষাৎ হচ্ছে, তবে তা কিভাবে হবে, কি করা উচিত তা নিয়ে দ্বিধাগ্রস্ত ইউরোপীয় নেতারা। বেসেন্ট মনে করেন মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে ইউরোপীয়দের যোগ দেওয়া উচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মস্কোর কাছ থেকে কম মূল্যে তেল আমদানি শুরু করে দিল্লি, যা নিয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়েছে। এছাড়া এই ইস্যু দুই দেশের বাণিজ্য আলোচনাও ব্যাহত করছে। 2001 সালে যেখানে রুশ তেল আমদানির পরিমাণ ছিল 3%, সেখানে 2024 সালে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 25 থেকে 40%। избранного президента Соединенных Штатов Америки со вступлением в должность. এর মাধ্যমে ভারত যে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দেশটি যুক্তি দিয়েছে, নিজেদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের রক্ষা করতে রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে তেল আমদানি করতে হচ্ছে তাদের। এখন তেল আমদানির খরচ বৃদ্ধি পেলে তা সরাসরি এসব ব্যবসায়ীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ঘর ছেড়ে দূরপাল্লার টহলে নেমেছে চীনের সর্বশেষ পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। সেই সাবমেরিনের এক নাবিক রাষ্ট্রীয় টেলিভিশনে শপথ করে বলেছে, আদেশ পেলেই বিনা দ্বিধায় পারমাণবিক মিসাইল নিক্ষেপ করবে। প্রায় 557 মিলিয়ন পাউন্ড মূল্যের এই টাইপ 094 ক্লাস সাবমেরিনটিকে চীনের প্রথম কার্যকর সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বলে মনে করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। হাইনান দ্বীপের কড়া নিরাপত্তা বেষ্টিত লংপো নৌঘাঁটি থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে যাত্রা করল সাবমেরিনটি। এই ঘাঁটিতেই রয়েছে চীনের কৌশলগত সাবমেরিন বহরের বড় অংশ। আর সাম্প্রতিক বছরগুলোতে এখানে মোতায়েন হয়েছে নতুন প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার ও J-16 হেভিওয়েট ফাইটার স্কোয়াড্রন। চীন দ্রুততার সাথে আধুনিকায়ন করছে তাদের পুরো সেনাবাহিনী। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের সংখ্যা এখনও কম, টাইপ 094 ক্লাস চীনের প্রযুক্তিগত ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। এই নতুন সংস্করণ ঘন্টায় প্রায় 56 কিলোমিটার ডুবন্ত অবস্থায় চলতে পারে এবং 400 মিটার গভীরতায় অভিযান চালাতে সক্ষম, যা আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অস্ত্রে। এবার এতে রয়েছে JL-3 ব্যালিস্টিক মিসাইল, যা 10,000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষমতা এখন বাস্তব হয়ে উঠেছে। প্রতিটি সাবমেরিনে রাখা যাবে 12টি JL-3 মিসাইল। যদিও ঠিক কতটি সাবমেরিনে এই অস্ত্র মোতায়েন রয়েছে তা স্পষ্ট নয়। আগামী এক দশকে চীন তাদের বহরকে 8টি টাইপ 094 পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি আসছে উত্তরসূরি টাইপের 096। টাইপ 096 সাবমেরিন বহন করতে পারবে 24টি পর্যন্ত JL-3 মিসাইল, যা একে বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রবাহী সাবমেরিনের কাতারে নিয়ে যাবে। এই সামরিক শক্তি বৃদ্ধির পেছনে রয়েছে চীনের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, জাপান, ফিলিপাইন ও তাইওয়ানের সঙ্গে বিতর্কিত এলাকায় প্রভাব বিস্তার। তাইওয়ানের কর্মকর্তারা আশঙ্কা করছেন পূর্ণমাত্রার চীনা আক্রমণ হয়তো খুব শিগগিরই ঘটতে পারে। বিশেষ করে সম্প্রতি চীনা সামরিক অস্ত্রের মজুদ 30% অনুপস্থিত থাকার বিষয়টি প্রকাশের পর এই শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। একদিকে আধুনিক সাবমেরিনের নীরব পদচারণা, অন্যদিকে পারমাণবিক মিসাইলের হুমকি। চীনের এই শক্তি প্রদর্শন এখন গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টান টান উত্তেজনা তৈরি করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন।
বুধবার এএফপিকে দেয়া মন্তব্যে লুকজন বলেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আরও জানান, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার দাবি, এটিই যুদ্ধ শেষ করার সেরা উপায়। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। এদিকে সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন হলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কিনা তা নয়, বরং কবে দেব সেটাই মূল বিষয়। তিনি জানান, সেপ্টেম্বরে মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে। মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু। এরই মধ্যে নেতানিয়াহুর এ ভাবনায় ক্ষুব্ধ হয়েছে জর্ডান। এদিকে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করতে যাচ্ছে বেলারুশ। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য জাপাত 2025 মহড়ায় এ প্রশিক্ষণ দেয়া হবে। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে মস্কোর উপর নির্ভরশীল। 2022 সালে ইউক্রেন রুশ আগ্রাসনের সময় দেশটি নিজেদের ভূখণ্ড রুশ সেনাদের ব্যবহারের অনুমতি দিয়েছিল। পোল্যান্ড, ইউক্রেন ও বাল্টিক দেশগুলো বারবার বেলারুশের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তবে রাশিয়া জানিয়েছে, বছরের শেষ নাগাদ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করা হবে। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, আমরা পশ্চিম ও উত্তর সীমান্তে পরিস্থিতি দেখছি, বসে থেকে সামরিকীকরণ ও কার্যকলাপ দেখতে পারি না। রাশিয়ার নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক ইউক্রেনের নিপ্রো শহরে গত বছরের শেষ দিকে পরীক্ষামূলক হামলার মাধ্যমে প্রথম প্রকাশ্যে আসে। এটি শব্দের গতির চেয়ে প্রায় 10 গুণ দ্রুত, যা রাডারের পক্ষে শনাক্ত করা কঠিন। ক্ষেপণাস্ত্রটির পাল্লা আনুমানিক 2500 থেকে 3000 কিলোমিটার হলেও কিছু অনুমান অনুযায়ী সর্বোচ্চ 5000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, ফলে প্রায় গোটা ইউরোপ এর আওতায় পড়ে। এতে একাধিক স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত ওয়ারহেড থাকে, প্রতিটিতে একাধিক সাবমিউনিশন সহ, যা একসঙ্গে নিশানায় পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে এটি উন্নত ইস্কান্দার বা ছোট আকারের ইয়ারস MICBM এর সংরক্ষণ হতে পারে। পারমাণবিক ওয়ারহেড ছাড়াও এটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে বলে রুশ দাবি। রাশিয়ার বিশেষ বাহিনী ইউক্রেনের পূর্ব সীমান্তে চালাচ্ছে বৃহৎ সামরিক তাণ্ডব। মাত্র 48 ঘন্টায় সীমান্তের 6 মাইল ভেতরে প্রবেশ করেছে রাশিয়ার ছোট সেপারেট ও রিকনেসা ইউনিট। এ যেন রাশিয়ার একটি বড় প্রারম্ভিক ধাক্কা, যা পুতিনকে ট্রাম্পের সঙ্গে আলাস্কা বৈঠকে শক্ত অবস্থানে বসাবে। রাশিয়ার সামরিক হামলাগুলো রুখে দিতে কিয়েভ দ্রুত বিশেষ বাহিনী মোতায়েন করে। রাশিয়াকে পিছু হটার সুযোগ না দিতে এবং ডোনবাসের গুরুত্বপূর্ণ শহর ক্রামাটক্স রক্ষা করতে কিয়েভ এই প্রতিরোধ গড়ে তোলে। দোব্রোপিল্লা, পোকরভক্স এবং স্লোভিয়ানক্স এখন সরাসরি হুমকির মুখে।
একাধিক এফপিভি ড্রোন ও গ্লাইড বোমা হামলা শহরের জীবন ও অবকাঠামো বিপন্ন করেছে। এফপিভি ড্রোন ও গ্লাইড বোমা হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে ইউক্রেনকে। এমন কথা জানিয়ে এক সেনা কর্মকর্তা বলেন, রাশিয়ার এই হামলাগুলো পরিকল্পিত। রাস্তাঘাট ধ্বংস করে গাছপালা কেটে ইউক্রেনের বিভিন্ন শহরগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রাশিয়া। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, রাশিয়ার এটি পূর্ণ বিজয় নয়, বরং ছোট বিশেষ দলগুলো ফ্রন্টলাইন ঢুকিয়ে বেষ্টনী ভাঙার চেষ্টা করছে। তবে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। রাশিয়ার সেনারা যুদ্ধ শেষ করতে প্রস্তুত নয়, বরং নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় বিশ্বের একতা বজায় রাখা জরুরি এবং রাশিয়ার প্রতি চাপ বজায় রাখতে আহ্বান করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়া 2014 এবং 2015 সালে শান্তি আলোচনার আগে ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড তৈরির মাধ্যমে একই কৌশল প্রয়োগ করেছিল। এখনও তারা একই পথ অনুসরণ করছে। ডোনবাসের শহরগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, এটি এখনও তেমন বড় অভিযান নয়, তবে রাশিয়ার সামরিক পদক্ষেপ আলাস্কা বৈঠকের আগে কৌশলগত চাপ তৈরি করছে। ছোট সেপারেট ইউনিটগুলো ফ্রন্ট লাইনে স্লিপিং করছে, যাতে ক্রমাগত সরবরাহ চেইন ও লজিস্টিক ডিস্ট্রিবিউশন ব্যাহত হয়। ডোব্রোপিল্লায় অবস্থানরত নাগরিকরা ইতিমধ্যেই শহর ছাড়তে শুরু করেছে। স্থানীয়রা জানাচ্ছেন, স্কুল, হাসপাতাল ও বাজারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। শুধুমাত্র সামরিক বাহিনী ও জরুরি কর্মীরা বাকি রয়েছেন। এই অঞ্চলসহ আশেপাশের এলাকায় রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য ইউক্রেন নতুন 2টি সেনা ব্রিগেড মোতায়েন করেছে। একটি 33তম ব্রিগেড, অন্যটি প্রথম আজব কর্পসের 5টি ইউনিট। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ডোব্রোপিল্লা ক্রামাটক্স মহাসড়কের নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য বড় কৌশলগত সাফল্য। এই রাস্তা কেটে দিলে পোকরভক্স বিচ্ছিন্ন হতে পারে এবং ক্রমাগত লজিস্টিক সরবরাহ ব্যাহত হবে। অনেকে আবার মনে করছেন, পৃথক ছোট সেপারেট ইউনিটের আক্রমণগুলি বড় ভাঙনের পূর্বাভাস। এটির মাধ্যমে রাশিয়া সামরিক কৌশলগত চাপ বাড়াচ্ছে। ফ্রন্টলাইন অগ্রগতি এবং ড্রোন আক্রমণ প্রতিনিয়ত রাশিয়ার নতুন কৌশল নির্দেশ করছে। স্থানীয়দের শহর ছাড়তে বাধ্য করা এবং সরবরাহ চেইন ভেঙে দেওয়া বড় অভিযানের পূর্বাভাস হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। শেষমেশ ডোব্রোপিল্লার নিয়ন্ত্রণ পুতিনকে দেবে বাস্তব ভূ রাজনৈতিক অর্জন, যা ট্রাম্পের সাথে বৈঠকের সময় তাকে শক্ত অবস্থানে বসাবে এবং ইউক্রেনকে ভূমি ছাড়তে চাপ দিতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। এ যেন কোনো স্পাই সিনেমার গোপন দৃশ্য। রাশিয়ার গভীর অরণ্যের ভেতর লুকিয়ে থাকা এক প্রাসাদ, যার চারপাশে টহল, আকাশে যুদ্ধবিমান আর মাটিতে দাঁড়িয়ে 12টি ভয়ঙ্কর প্যান্সির S-1 এয়ার ডিফেন্স সিস্টেম। এটাই ভ্লাদিমির পুতিনের প্রাসাদ অঞ্চল ভালদাই, যেখানে শত্রুর চোখ এড়াতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় নিরাপত্তা জোরদারের প্রস্তুতি। 223 триллиона рублей. 13,5 от 223 много или мало? রাশিয়ার গণমাধ্যম বলছে, পুতিনের প্রাসাদের চারপাশে এখন অন্তত 12টি প্যান্সির বসানো আছে, যার ঘনত্ব মস্কো শহরের চেয়েও মাত্র 5 গুণ কম। অথচ মস্কো ও আশেপাশে বাস করে 2 কোটিরও বেশি মানুষ, আর ভালদাই এলাকায় জনসংখ্যা সামান্য কয়েক হাজার। 2023 সালের জানুয়ারিতে প্রথম প্যান্সির ধরা পড়ে স্থানীয়দের ক্যামেরায়। 2024 সালের মাঝামাঝি দ্বিতীয়টি দেখা যায়, আর এখন মাত্র 1 বছরে সংখ্যা বেড়ে 6 গুণ। এর সাথে যুক্ত হয়েছে ভয়ঙ্কর S-400 সিস্টেম, যেগুলো শত্রুর ড্রোন থেকে শুরু করে যুদ্ধবিমান সবই ভূপতিত করতে সক্ষম। Да, и, собственно говоря, мы с вами видим это тоже начали. এত ঘন নিরাপত্তা কেন? বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় ড্রোন হামলা এখন নিয়মিত রাশিয়ার গভীরে প্রবেশ করছে। কিছু আঘাত হানছে তেল স্থাপনায়, কিছু সামরিক ঘাঁটিতে। তাই ভালদাই প্রাসাদের মতো গুরুত্বপূর্ণ স্থান, যা রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত রিট্রিট, এখন হয়ে উঠেছে উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত লক্ষ্য।
এই ভালদাই প্রাসাদ কেবল রাষ্ট্রীয় রিট্রিট নয়, গুঞ্জন রয়েছে এখানেই থাকেন পুতিনের কথিত সঙ্গী অলিম্পিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়ন অ্যালিনা কাবাইয়েভা এবং তাদের 2 সন্তান ইভান ও ভ্লাদিমির জুনিয়র। তাদের জন্য আলাদা প্রাসাদ, ব্যক্তিগত রেললাইন, এমনকি গভীর বনের ভেতর শিশুদের জন্য বিশাল খেলার মাঠও বানানো হয়েছে। প্রোয়াক্ট মিডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রাসাদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে ছোট একটি কার্টিং ট্র্যাক, যা পুরনো হেলিপ্যাডের জায়গায় বানানো হয়েছে। মজার বিষয় হলো শিশুদের খেলার মাঠের রং নাকি হলুদ ও নীল, যা ইউক্রেনের জাতীয় পতাকার রং। প্রাসাদের চারপাশে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তার আকার নাকি পুরো মাল্টা দ্বীপের চেয়েও বড়। এখানে শুধু সামরিক টহল নয়, এয়ার ডিফেন্স সিস্টেমের টাওয়ার, রাডার, নজরদারি ক্যামেরা, এমনকি ভূগর্ভস্থ বাংকারও রয়েছে বলে ধারণা করা হয়। এলাকাটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। একমাত্র প্রবেশের উপায় হলো পুতিনের ব্যক্তিগত সাজোয়া ট্রেনের জন্য নির্মিত বিশেষ রেল লাইন। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রেল লাইনটি সরাসরি প্রাসাদের মূল কমপ্লেক্সের ভেতর পর্যন্ত গিয়েছে। তবে এই গোপনীয়তা ও নিরাপত্তা ঘিরেও প্রশ্ন উঠছে। এটা কি কেবল পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর সামরিক কৌশল? কিছু বিশ্লেষক বলছেন এটি রাশিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের একটি অংশ, যা ভবিষ্যতের বড় যুদ্ধ বা সংকটের সময় পরিচালনা কেন্দ্র হতে পারে। সাম্প্রতিক সময়ে পুতিনের এই ভালদাই প্রাসাদ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে পড়েছে। তাদের মতে এখানে যে পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা কেবল ভিআইপি প্রোটেকশনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধকালীন নেতৃত্বের প্রস্তুতি হিসেবেই দেখা যেতে পারে। নেতানিয়াহু গাজার ফিলিস্তিনি অধিবাসীদের দক্ষিণ সুদানে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক আইনে জাতিগত নিধন হিসেবে বিবেচিত হতে পারে। গাজার ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই এই নতুন বিতর্কিত বিষয়টি উঠে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী 6টি সূত্র থেকে জানা গেছে যে ইসরায়েল দক্ষিণ সুদানের সাথে গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে আলোচনায় রয়েছে। এই পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের স্বেচ্ছায় অভিবাসন ধারণার অংশ হিসেবে বাস্তবায়ন করতে চায় নেতানিয়াহু। জো জেলাভিক নামে একজন মার্কিন লবিস্ট, যিনি দক্ষিণ সুদানের সাথে কাজ করেন, জানিয়েছেন যে তিনি দক্ষিণ সুদানি কর্মকর্তাদের কাছ থেকে এই আলোচনার বিষয়ে অবহিত হয়েছেন। তার মতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল দক্ষিণ সুদান সফর করে ফিলিস্তিনিদের জন্য শিবির স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখবে। নেতানিয়াহু সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধের নিয়মানুসারে সঠিক কাজ হলো জনগণকে চলে যেতে দেয়া, তারপর অবশিষ্ট শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে আঘাত হানা। যদিও তিনি এই সাক্ষাৎকারে দক্ষিণ সুদানের নাম উল্লেখ করেননি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল ইতোমধ্যে 5টি দেশের সাথে গাজার অধিবাসীদের পুনর্বাসনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত করেছে, যার মধ্যে রয়েছে ইথিওপিয়া, লিবিয়া এবং ইন্দোনেশিয়া। এই পরিকল্পনা অনুযায়ী অভিবাসীরা মিশর নয়, বরং ইসরায়েল ও জর্ডানের মাধ্যমে গাজা ত্যাগ করবে। যদিও দক্ষিণ সুদান সরকার এই খবর অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতিতে জানিয়েছে যে দক্ষিণ সুদান সরকার ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে ইসরায়েলের সাথে কোনো আলোচনায় নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই দাবিগুলো ভিত্তিহীন এবং দক্ষিণ সুদান সরকারের সরকারি অবস্থান বা নীতি প্রতিফলিত করে না। মিশর এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। 2 জন মিশরীয় কর্মকর্তা এপিকে জানিয়েছেন যে তারা মাসের পর মাস ধরে ইসরায়েলের এই প্রচেষ্টার বিষয়ে অবগত ছিলেন এবং দক্ষিণ সুদানকে ফিলিস্তিনিদের গ্রহণ না করার জন্য চাপ দিয়েছেন। গাজার সাথে সীমান্ত রয়েছে এমন দেশ হিসেবে মিশর আশঙ্কা করছে যে ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের ফলে তাদের নিজ এলাকায় শরণার্থী সংকট দেখা দিতে পারে। জাতিসংঘসহ অন্যান্য মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই পরিকল্পনাকে জাতিগত নিধন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি হিসেবে অভিহিত করেছেন।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক স্পষ্ট করেছেন যে দখলীকৃত অঞ্চল থেকে কোনো ব্যক্তির অনিচ্ছাকৃত স্থানান্তর বা নির্বাসন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই কর্মকাণ্ড যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। প্রতিষ্ঠানটি তাদের গবেষণায় দেখিয়েছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার অধিকাংশ জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটিয়েছে। অন্যদিকে দক্ষিণ সুদান নিজেই গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত। 2011 সালে স্বাধীনতার পর থেকে দেশটিতে প্রায় 4 লাখ মানুষ নিহত হয়েছে এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। 1.1 কোটি জনসংখ্যার এই দেশটি আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল। একটি দক্ষিণ সুদানি সুশীল সমাজের সংগঠনের প্রধান বলেছেন যে দক্ষিণ সুদান কোনো ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠবে না এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দর কষাকষির মাধ্যম হিসেবে মানুষদের গ্রহণ করবে না। ফিলিস্তিনিরা এই পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা আশঙ্কা করছেন যে গণহারে গাজা ত্যাগ করলে ইসরায়েল তাদের আর ফিরতে দেবে না এবং গাজায় ইহুদি বসতি স্থাপনের পথ সুগম হবে। অধিকাংশ ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার বিরোধিতা করেছেন। অনেক ফিলিস্তিনি এই পরিস্থিতিকে 1948 সালের নাকাবা বিপর্যয়ের সাথে তুলনা করেছেন, যখন লাখো ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে। কানাডা, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ অনেক দেশ এই প্রস্তাবের নিন্দা করেছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইতোমধ্যে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআফ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজার 2.3 মিলিয়ন অধিবাসীর জোরপূর্বক স্থানান্তরের এই পরিকল্পনা শুধু আইনি নয়, নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। যদিও দক্ষিণ সুদান এই খবর অস্বীকার করেছে, তবুও এই ধরনের পরিকল্পনার অস্তিত্বই প্রমাণ করে যে ফিলিস্তিনি জনগণের ভোগান্তি কতটা গভীর। একদিকে ইউক্রেন ইস্যুতে চলছে ট্রাম্প পুতিন আলোচনার আয়োজন, অন্যদিকে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে $500 মিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে জার্মানি। সমান্তরালে চলছে শান্তি ও ধ্বংসের আয়োজন। সারা বিশ্ব তাকিয়ে আছে দুই বিশ্ব নেতার শান্তি আলোচনার ইতিবাচক ফলাফলের দিকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1268তম দিনে ন্যাটো মহাসচিব মার্ক রুটের ঘোষণা অনুযায়ী জার্মানি ইউক্রেনের জন্য $500 মিলিয়ন একটি বিশাল সামরিক সহায়তা প্যাকেজের অর্থায়নে সম্মত হয়েছে। প্যাকেজে রয়েছে মার্কিন উৎসের অত্যাবশ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধাস্ত্র। ন্যাটোর নতুন PURL উদ্যোগের অধীনে এই সহায়তা প্রদান করা হবে, যা ইউক্রেনের সবচেয়ে জরুরি প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে ডিজাইন করা হয়েছে। নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনও একইভাবে $500 মিলিয়ন প্যাকেজে অবদান রেখেছে। আলাস্কায় শুক্রবার ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন যে পুতিন শান্তি নিয়ে ছলনা করছেন। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জের সাথে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, পুতিন আলাস্কায় বৈঠকের আগে ইউক্রেনের সব ফ্রন্টে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। সামরিক বিশ্লেষকদের মতে পূর্ব ডোনেস্ক অঞ্চলের রাশিয়ার সর্বশেষ আক্রমণ গত 1 বছরের মধ্যে সবচেয়ে তীব্র। ফিনল্যান্ডের ব্ল্যাকবার্ড গ্রুপের সামরিক বিশ্লেষক পাসি পারোইনেনের মতে রাশিয়ান বাহিনী গত 3 দিনে ইউক্রেনের প্রতিরক্ষা লাইনের 17 কিলোমিটার গভীরে অগ্রসর হয়েছে।
রাশিয়ান সেনারা ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রেভস্কের দিকে অগ্রসর হচ্ছে এবং কস্তিয়ানতিনিভকা অবরোধ করেছে। ইউক্রেনের ডিপ স্টেট ব্লক পরিস্থিতিকে বেশ বিশৃঙ্খল বলে বর্ণনা করেছে। Засуджують такі удари. І саме цим Путін користується. বুধবার ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প গুরুতর পরিণতির হুমকি দিয়েছেন যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর মার্জ ট্রাম্পের কাছে স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক সীমানা বলপূর্বক পরিবর্তন করা যাবে না। আলাস্কায় শীর্ষ বৈঠকের ফলাফল শুধু ইউক্রেন নয়, সমগ্র ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে সফল হলে শীঘ্রই একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে, যেখানে জেলেনস্কিও অংশ নেবেন। $, не вище. Такий তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের স্পষ্ট অবস্থান হলো কোনো আঞ্চলিক ছাড় ছাড়াই প্রথম যুদ্ধবিরতি, তারপর নিরাপত্তা গ্যারান্টি সহ স্থায়ী শান্তি। আগামী কয়েক দিন নির্ধারণ করবে এই দীর্ঘ সংকটের ভবিষ্যৎ। এবার সৌদি আরবের জাহাজে মিলল ইসরায়েলে নিয়ে যাওয়ার জন্য বিপুল পরিমাণ অস্ত্র, যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন জাহাজের কর্মীরা সরকারের চোখ ফাঁকি দিয়ে এমন কাজ করেছে। ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। কোনো মুসলিম দেশ সরাসরি গাজাবাসীর পক্ষে যুদ্ধে না জড়ালেও বিভিন্ন সময়ে জোরালো প্রতিবাদ করেছে তারা। শুধু মুসলিম দেশ নয়, অমুসলিম অনেক দেশ থেকেই গাজার পক্ষে জোরালো আওয়াজ উঠেছে। যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল যেন আর কোনো অস্ত্র না পায়, সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা তৎপর হয়েছেন। ইউরোপের কোনো বন্দর ব্যবহার করে কোনোভাবেই ইসরায়েলে অস্ত্র পাঠাতে দেবেন না তারা। গত 4 জুন ফ্রান্সের ফোস মার্সেইয়ের বন্দরকর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে যেতে বাধ্য হয়। কিন্তু ইতালির জেনোয়া বন্দরে এবার ঘটল অন্যরকম এক ঘটনা। দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন বন্দরের কর্মীরা। একটি মুসলিম দেশের জাহাজে আসছে গাজায় গণহত্যার অস্ত্র, আর সেই অস্ত্র আটকে দিয়েছে একটি অমুসলিম দেশের বন্দর কর্মীরা। জানা যায় বাহরি ইয়ানবু নামে সৌদির এ জাহাজটি জেনোয়া বন্দরে আসে। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল, যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো। কিন্তু বন্দরকর্মীরা জানতে পারেন এ জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ আছে, যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের 40 কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল। ধারণা করা হয় সেখান থেকেই এসেছে এসব অস্ত্র। সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেও 2019 সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে ইসরায়েলের অস্ত্র ওঠে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন সৌদির জাহাজে এই অস্ত্র তাদের হতবাক করেছে। এদিকে বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করছে ইসরায়েল। অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল আবিব এখন কোণঠাসা। একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপরই বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এ নিয়ে মুখ খুলেছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন মনোভাব প্রশংসনীয়। দিনকে দিন দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন বাড়ছে, আর এতে চাপে পড়েছে ইসরায়েল। এতদিন ইসরায়েলের মিত্ররা গাজা পরিস্থিতি নিয়ে চোখ বন্ধ রাখলেও এখন তারা চাপে রয়েছে। এমত অবস্থায় ইসরায়েলকে অস্ত্র অর্থ দিয়ে টিকিয়ে রাখা দেশগুলোও এখন তেল আবিবের হাত ছাড়তে চাইছে। ফলে দিন দিন চাপে পড়ছে দখলদার বাহিনী। তা সত্ত্বেও গাজায় গণহত্যার অভিযানে শিথিলতার কোনো ইঙ্গিত মিলছে না। Я отмечу, что
জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ভয়েস কলের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার মিডিয়া ও ইন্টারনেট নিয়ন্ত্রণকারী সংস্থা। কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতারণা, মুক্তিপণ আদায়, সন্ত্রাসবাদ বা বিভৎস কার্যক্রম দমন করার স্বার্থে। ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়ের অভিযোগ, পূর্বে এই অ্যাপগুলোর মালিকদের সাইবার অপরাধ দমনে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও সাড়া না পেয়ে অবশেষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। В том числе. И, разумеется, мы всегда об этом говорим, никогда от этого не отказывались мирным путем. বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভয়েস কলের ক্ষেত্রে প্রযোজ্য। এর কারণে অ্যাপ দুটোর অন্যান্য কোনো পরিষেবা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। И стойкости наших вооруженных сил, наших героев. Именно они. হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের অনেক ব্যবহারকারী ভিডিও কলেও সমস্যার মুখোমুখি হচ্ছেন। ভিডিও কলে যান্ত্রিক শব্দ চলে আসা, দুর্বল সংযোগ কিংবা কল একেবারে কেটে যাওয়ার অভিযোগ করছেন তারা। তবে এই বিধিনিষেধের কারণে মেসেজ পেতে বা পাঠাতে কোনো সমস্যা হচ্ছে না। এই দুই মেসেঞ্জার রাশিয়ায় দীর্ঘদিন যাবৎ তুমুল জনপ্রিয়। তাদের ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটি। কর্তৃপক্ষ চায় এই অ্যাপগুলো জরুরি প্রয়োজন হলে যেন রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার কাছে ব্যবহারকারীর তথ্য সরবরাহ করে। এই শর্তে রাজি হলেই ভয়েস কল সেবা পুনরায় চালু করা হবে। এই উদ্যোগটি রাশিয়ার ডিজিটাল সার্বভৌমত্ব নীতির অংশ। দেশটি বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের একটি সুপার অ্যাপ প্রচলন করতে চায়, যেখানে মেসেজ, ভিডিও কল, সরকারি সেবা এবং আর্থিক লেনদেন সবই করা যাবে। রাশিয়া সরকার এই নতুন অ্যাপকে স্মার্টফোনে নির্দিষ্ট করে প্রি ইনস্টল করার পরিকল্পনা করছে। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি রাষ্ট্র সমর্থিত একটি মেসেঞ্জার অ্যাপ তৈরির অনুমোদন দিয়েছেন, যার মধ্য দিয়ে তাদের নাগরিকের উপর নজরদারি করতে পারবেন। গুঞ্জন উঠেছে, হোয়াটসঅ্যাপের কলের উপর নিষেধাজ্ঞা ও অন্যান্য সেবা ইচ্ছাকৃতভাবে বিঘ্নিত রাখা হচ্ছে, যেন ব্যবহারকারীরা স্বেচ্ছায় সেই রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ব্যবহার করতে বাধ্য হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে জানা যায়, রুশ সরকার দেশের ইন্টারনেট অবকাঠামোর উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করছে, যাতে সরকার বিরোধী ওয়েবসাইট ও সেন্সরশিপ এড়িয়ে যাওয়ার প্রযুক্তি সহজেই শনাক্ত করে তা বন্ধ বা বিঘ্নিত করে দেওয়া যায়। And we want to be able also to spend money on other things. We don't want to. ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিশেষ দক্ষতা সম্পন্ন বৈদেশিক কর্মীদের জন্য প্রচলিত H-1B ভিসা প্রোগ্রামে বড় ধরনের সংস্কার আনার পরিকল্পনা করছে। হোয়াইট হাউসের তথ্য ও বিধান নিরীক্ষা অফিস কয়েকদিন আগে একটি প্রস্তাবিত নিয়ম অনুমোদন করেছে এবং খুব শীঘ্রই এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধাঁচের পরিবর্তন বিলাসবহুল কর্ম অনুমতি হিসেবে বিবেচিত হতে পারে, কারণ যারা কম বেতনে কাজ করেন, যেমন শিক্ষক বা ক্যারিয়ারের শুরুতে থাকা পেশাজীবীরা, এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগে বিভ্রান্তিতে পড়তে পারে। ফলশ্রুতিতে বৈশ্বিক প্রতিযোগিতায় আমেরিকা পিছিয়ে পড়বে। H-1B ভিসা মূলত বিশেষায়িত পেশাদারদের জন্য দ্রুত বা সীমিত সময়ের জন্য বৈদেশিক যোগ্য কর্মী নিয়োগের সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, প্রযুক্তি খাত, বিশেষ করে সফটওয়্যার, স্টেম ক্ষেত্র এই ভিসার উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। এর ন্যূনতম বরাদ্দ হয়ে থাকে বার্ষিক 85,000 ভিসা, যার মাধ্যমে প্রতি বছর প্রচুর আন্তর্জাতিক পেশাজীবী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। যদিও এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, তবে জনমত গ্রহণের জন্য প্রকাশিত হলে এটি কয়েক মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে। তবে আইনি বাধার সম্ভাবনাও রয়ে গেছে। নির্বাচনের আগেও ট্রাম্প এই ধরনের সংস্কারের কথা উল্লেখ করেছিলেন এবং 2020 সালে একটি রুল প্রকাশ করা হয়েছিল, যা আমলে নেওয়া হয়নি। ট্রাম্পের এই নতুন প্রচেষ্টা একই পথ অনুসরণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। H-1B ভিসা ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আসতে চলেছে, যেখানে লটারি পদ্ধতির পরিবর্তে দক্ষতা ও উচ্চ বেতন ভিত্তিক জনশক্তিকে প্রাধান্য দেওয়া হবে। এর মাধ্যমে আমেরিকার অভিবাসন ও কর্মনীতিতে একটি আকস্মিক রূপান্তর ঘটতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আলাস্কার উপকূল থেকে মাত্র কয়েকশো মাইল দূরে রাশিয়া ও চীনের যৌথ যুদ্ধজাহাজ টহল শুরু করেছে। তাদের উপর কড়া নজর রাখছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ডেস্ট্রয়ার ইউএসএস কার্ল এম লেভিন, যা 2023 সালে কমিশন পেয়ে এখন পার্ল হারবারে হোম পোর্টেড। এই ডেস্ট্রয়ারটি ফ্লাইট আইআইএ আর্লেইবর্গ শ্রেণীর এবং এতে আছে 9C2 কমব্যাট সিস্টেম, ইন্টিগ্রেটেড রাডার, ফায়ার কন্ট্রোল ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একসাথে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, শত্রু বিমান ও সারফেস আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এক লাইভ ফায়ার মহড়ায় এটি কয়েক মিনিটের ব্যবধানে 2টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ও 2টি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে। জাহাজটির মূলে রয়েছে এসপাই 1DV ফেস অ্যারে রাডার, যা দূরপাল্লায় লক্ষ্য শনাক্ত করতে পারে, এমনকি উত্তর প্রশান্ত মহাসাগরের কঠিন ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশও। SM-2, SM-6 এবং SM-3 মিসাইলের সমন্বয়ে এটি শত শত মাইল দূরে প্রতিরক্ষার ঢাল তৈরি করতে পারে। বর্তমানে আলাস্কার কাছে টহলরত বহরে আছে চীনের ডেস্ট্রয়ার CNS শাওসিং ও রাশিয়ার অ্যাডমিরাল ট্রিবিউট, সঙ্গে রয়েছে রিফুয়েলিং জাহাজও। এছাড়া গ্রীষ্মজুড়ে মার্কিন কোস্টগার্ড নজর রেখেছে 5টি চীনা গবেষণা জাহাজের উপর, যার মধ্যে বরফভেদী জুলং 2ও আছে, যা সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের সম্ভাব্য দ্বৈত ভূমিকা পালন করছে। আলাস্কার আদাক দ্বীপ এখনও কৌশলগত ঘাঁটি, শীতল যুদ্ধের সময়ের সাবমেরিন প্রতিরোধ বেস, যেখানে গভীর জলের বন্দর, দ্বৈত 7000 ফুট রানওয়ে এবং P-8A পোসিডন বিমান মোতায়েনের সুযোগ আছে। আরও পশ্চিমে সেমিয়া দ্বীপের ইয়ারেকশন এয়ার স্টেশনে আছে কোবরা ড্যান রাডার, যা ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট ট্র্যাক করতে ব্যবহৃত হয়। মার্কিন কোস্টগার্ডের অপারেশন ফ্রন্টিয়ার সেন্টিনেল বিদেশি জাহাজকে প্রতিরোধে প্রেজেন্স উইথ প্রেজেন্স নীতি অনুসরণ করে। C-130J বিমান, কাটার জাহাজ ওয়েশে এবং ন্যাটোর আর্কটিক টহল এই কভারেজকে শক্তিশালী করছে। মার্কিন তৃতীয় নৌবহরের ভাষ্য অনুযায়ী এটি ইন্দো প্যাসিফিক ও আর্কটিক অঞ্চলে ফ্রিডম অফ নেভিগেশন ও আন্তর্জাতিক আইন রক্ষার প্রতিশ্রুতি। যদিও রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ এখনও আন্তর্জাতিক জলসীমায়, তবে তাদের উপস্থিতি আলাস্কার পশ্চিম প্রান্ত থেকে মার্কিন মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র আঘাতের সক্ষমতা রয়েছে, যা মার্কিন নৌবাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত থাকতে বাধ্য করছে। শেষ বিশ্লেষণে আলাস্কার উপকূলে এই ধরনের উপস্থিতি শুধু আঞ্চলিক ক্ষমতার প্রদর্শনী নয়, বরং ভবিষ্যতের আর্কটিক ভূরাজনীতির জন্য প্রাথমিক প্রস্তুতি। প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও কৌশলগত অবস্থান সব মিলিয়ে এটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ঢাল। আলাস্কার ঠান্ডা হাওয়া এবার যেন আরও জমে উঠেছে রাজনীতির বরফে। একদিকে ইউক্রেনের রক্তাক্ত যুদ্ধ থামাতে শান্তির দোহাই, অন্যদিকে শক্তি ও প্রভাবের আড়ালে লুকানো গোপন হিসাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মুখোমুখি বৈঠক শুধুই কি যুদ্ধবিরতির জন্য, নাকি এর আড়ালে আরও বড় কিছু লুকিয়ে আছে? দীর্ঘ 3.5 বছরের ইউক্রেন যুদ্ধের অবসান টানার স্বপ্ন নিয়ে আলাস্কার যুদ্ধকালীন বিমান ঘাঁটিতে বসেছে দুই পরাশক্তির নেতা। কিন্তু এই আলোচনা নেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যা নিয়ে কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের উদ্বেগ তুঙ্গে। আশঙ্কা রয়েছে ট্রাম্প হয়তো ভূখণ্ড ছাড়ার শর্তে যুদ্ধ থামানোর চেষ্টা করবেন, যা ইউক্রেনের জন্য আরও বড় ধাক্কা। ট্রাম্পের জন্য এই বৈঠক নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য গ্লোবাল পিস মেকার হিসেবে তুলে ধরার এক বড় সুযোগ। অন্যদিকে পুতিনের জন্য এটাই কূটনৈতিক বিজয়, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন রাশিয়াকে আবার টপ টেবিলে ফিরিয়ে আনার দাবি তিনি দেশবাসীর সামনে তুলে ধরতে পারবেন। ইউক্রেনকে পাশ কাটিয়ে ট্রাম্পের সাথে সরাসরি আলোচনা, এইটিও বহুদিনের লক্ষ্য ছিল তার। বৈঠকের আগের দিনে ট্রাম্প বলতেন পুতিন ইউক্রেন নিয়ে চুক্তি করবেন বলে তার ধারণা। তবে তিনি শর্ত রেখেছেন আলোচনা ইউক্রেনকে অবশ্যই যুক্ত করতে হবে এবং নিরাপত্তা নিশ্চয়তাও দিতে হবে। জেলেনস্কি জানান ট্রাম্প অন্তত এই নীতিগত সমর্থন দিয়েছেন, কিন্তু তিনি ভূখণ্ড ছাড়ার প্রস্তাব একেবারেই মানবেন না।
যুদ্ধবিরতির পাশাপাশি পুতিন আরেকটি প্রস্তাব রেখেছেন, একটি নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ হবে। এটি ট্রাম্পের কাছে বড় প্রলোভন হতে পারে। তবে ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে এমন এক সমঝোতায় যেতে পারে যা হয়তো ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু রাশিয়াকে যুদ্ধের নিয়ন্ত্রণ হাতছাড়া করতে হবে না। বিশ্লেষকদের মতে রাশিয়া এমন একটি আংশিক যুদ্ধবিরতি চুক্তি করতে পারে যা আসলে ইউক্রেনের আকাশযুদ্ধ কিছুটা কমাবে, কিন্তু স্থলযুদ্ধে নিয়ন্ত্রণ বজায় রাখবে। অর্থাৎ আন্তর্জাতিক মহলে শান্তির ভাবমূর্তি তৈরি হবে, অথচ মস্কো নিজের হাতে রাখবে সংঘাত বাড়ানোর ক্ষমতা। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রায় 1/5 এলাকা। এর মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্কের বড় অংশ, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান পুতিন। এছাড়া খেরসন ও জাপেরিজিয়া অঞ্চলেও পূর্ণ কর্তৃত্ব চান তিনি। পাশাপাশি ন্যাটোতে ইউক্রেনের যোগদান চিরতরে বন্ধ রাখা এবং কিয়েভের সেনাবাহিনী সীমিত করার শর্ত রেখেছেন। কিয়েভ বলছে এগুলো আসলে আত্মসমর্পণের শর্ত। আলাস্কার বৈঠকে আপাত দৃষ্টিতে শান্তির সুর শোনা গেলেও এর আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। পুতিনের জন্য এই বৈঠক পশ্চিমা কূটনীতিক অবরোধ ভাঙার পথ, আর ট্রাম্পের জন্য এটি রাজনৈতিক ইমেজ শক্ত করার সুযোগ। কিন্তু ইউক্রেনের জন্য হয়তো এই বৈঠক নতুন অনিশ্চয়তার সূচনা হতে পারে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হয়তো সংবাদ শিরোনামে শান্তির আলোচনা হিসেবে জায়গা করে নেবে, কিন্তু বাস্তবে এটি আন্তর্জাতিক শক্তি রাজনীতির আরেকটি চতুর খেলা। ভূখণ্ড, অস্ত্র, কূটনীতি আর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থই সব মিলিয়ে এই বৈঠক হয়তো নতুন এক সমঝোতার জন্ম দেবে। তবে তার মূল্য দিতে হতে পারে ইউক্রেনকে, যা ইতিহাসে আরেকটি কূটনৈতিক ত্যাগের উদাহরণ হয়ে থাকবে। দাবাবোর্ডে নতুন চাল দিয়েছে ইরান। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসন চালায়, জবাব এবার আরও কঠোর এবং অপ্রত্যাশিত হবে। বিশ্লেষকরা বলছেন, প্রচলিত যুদ্ধক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও ইরানের হাতে এখনও এমন কিছু কৌশল ও প্রভাবশালী হাতিয়ার আছে যা প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী চাপে ফেলতে পারে। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠকে বলেন, ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের জবাবে আগের চেয়ে বেশি শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। ইরানের প্রভাবশালী পত্রিকা কায়হানও জানিয়েছে, আগের প্রতীকী প্রতিশোধের চেয়ে এবার পরিকল্পনা হবে বাস্তব ক্ষয়ক্ষতি ঘটানোর। 12 দিনের যুদ্ধে আমেরিকার আল-উদেদ বিমান ঘাঁটির দিকে ছোড়া 14টি ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও ইরানের আক্রমণ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর জন্য সতর্ক সংকেত বয়ে এনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা ঠেকালেও দেশটির কৌশলগত অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করতে পেরেছিল তেহরানের পাল্টা আঘাত। তাছাড়া হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানপন্থী অন্যান্য মিলিশিয়াদের সক্রিয় যুদ্ধের গতি পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে, এমনটাই বলছে পর্যবেক্ষকরা। যদিও ইরানের আকাশ প্রতিরক্ষা এখনও পুরনো ও আংশিক ক্ষতিগ্রস্ত সিস্টেমের উপর নির্ভরশীল, দেশটির সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে। রাশিয়া বা চীনের কাছ থেকে সরাসরি সহায়তা না পেলেও আঞ্চলিক মিত্র ও প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘর্ষে প্রভাব বিস্তার করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে ইরানের সম্ভাব্য কঠোর জবাব হয়তো কেবল প্রচলিত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মধ্যে থাকতে পারে সমন্বিত সাইবার আক্রমণ, লোহিত সাগর ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজে হয়রানি, আঞ্চলিক প্রক্সি বাহিনী সক্রিয় করা কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপন অপারেশন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং অভিজ্ঞতা এই কৌশলগুলো প্রয়োগের ক্ষমতা রাখে। সাবেক FBI এজেন্ট জোনাথন গিলিয়ামের মতে ইরানের প্রভাবিত স্লিপার সেলগুলো অনেক সময় সবার চোখের সামনেই অবস্থান করে। এই সম্ভাবনাই যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ।
শেষ পর্যন্ত ইরানের সামরিক শক্তি ও প্রভাবকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। প্রচলিত যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অসম কৌশল, প্রযুক্তি এবং আঞ্চলিক নেটওয়ার্কের সমন্বয়ে তেহরান এমন সব আঘাত আনতে পারে যা প্রতিপক্ষকে দীর্ঘ সময় সতর্ক ও প্রতিরক্ষামুখী রাখতে বাধ্য করবে। লেবানিজ সরকার হিজবুল্লাহ সহ সকল অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীকে একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে। 7 আগস্ট সরকার মার্কিন প্রস্তাবের উদ্দেশ্যসমূহ অনুমোদন করে, যার লক্ষ্য ছিল বছরের শেষের মধ্যে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক কর্তৃক উপস্থাপিত এই প্রস্তাবে 4টি পর্যায়ের মাধ্যমে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিস্তারিত পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে লেবানিজ সরকারকে 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়ে একটি ডিক্রি জারি করতে হবে। দ্বিতীয় পর্যায়ে লেবানিজ সেনাবাহিনীর বিস্তারিত মোতায়েন পরিকল্পনা অনুমোদন এবং নিরস্ত্রীকরণ বাস্তবায়ন শুরু। তৃতীয় পর্যায়ে ইসরায়েল দক্ষিণ লেবাননের 5টি অবস্থান থেকে তার সেনা প্রত্যাহার শুরু করবে। চতুর্থ পর্যায়ে হিজবুল্লাহের সকল ভারী অস্ত্রশস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। হিজবুল্লাহর নেতা নাইম কাসেম শুক্রবার এক টেলিভিশন বক্তব্যে নিরস্ত্রীকরণের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, প্রতিরোধ যতদিন আগ্রাসন অব্যাহত থাকবে এবং দখলদারিত্ব বলবৎ থাকবে ততদিন নিরস্ত্র হবে না। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যে প্রয়োজনে আমরা এই ইসরায়েল মার্কিন প্রকল্পের বিরুদ্ধে কারবালায় যুদ্ধ করব, যে খরচই হোক না কেন। শিয়া মুসলমানদের কাছে কারবালার যুদ্ধ অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তিনি আরও বলেছেন, সরকার যদি দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে লেবাননে কোনো জীবন অবশিষ্ট থাকবে না। তবে তিনি লেবানিজ সেনাবাহিনীকে এই সংঘাতে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা গোষ্ঠীটির যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করি, কিন্তু আমরা হস্তক্ষেপ করি না। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহকে অস্ত্র থেকে বঞ্চিত করার এটি প্রথম চেষ্টা নয়। কারণটি স্পষ্ট, তাদের প্রতিরোধের শক্তি যুদ্ধের মাঠে নিজেকে প্রমাণ করেছে। তবে এই মন্তব্য বৈরুতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি আরাকচির বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তবে হিজবুল্লাহর অবস্থান অত্যন্ত কঠোর। আটলান্টিক কাউন্সিলের নিকোলাস ব্ল্যানফোর্ড বলেছেন, হিজবুল্লাহর অস্ত্র ত্যাগ করার কোনো ইচ্ছা নেই। এমনকি গোষ্ঠীর মধ্যে তুলনামূলকভাবে মধ্যপন্থী ব্যক্তিরাও এটিকে আত্মহত্যার সাথে তুলনা করছেন। বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে একটি নির্ণায়ক মুহূর্ত। লেবানন সরকার মার্কিন চাপে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে কিনা, ইরান তার প্রভাব ধরে রাখতে পারবে কিনা, এবং এই দ্বন্দ্ব কূটনৈতিক সমাধান নাকি সংঘাতের দিকে যাবে, এইসব প্রশ্নের উত্তর শুধু লেবানন নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 20% বা 1,14,500 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রয়েছে 2014 সালে হামলা চালিয়ে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা। রাশিয়া ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের প্রায় 88% নিয়ন্ত্রণ করে, যা প্রায় 46,570 বর্গ কিলোমিটার এলাকা। এছাড়াও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের প্রায় 3/4 এবং খার্কিভ, সুমি, মিকোলাইভ ও দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অংশবিশেষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছেন, তিনি লুহানস্ক, ডোনেস্ক, ঝাপোরিঝিয়া ও খেরসন এই 4 অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান। 2022 সালের সেপ্টেম্বরে রাশিয়া এসব অঞ্চলকে সংযুক্ত করার ঘোষণা দিয়েছিল, যদিও এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এই দাবি পূরণ হলে ইউক্রেনকে 8,000 বর্গমাইলের বেশি ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যার মধ্যে রয়েছে ঝাপোরিঝিয়া শহর ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। পুতিন আরও দাবি করেছেন যে ইউক্রেন ন্যাটো সদস্য
পদ ত্যাগ করবে এবং নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শান্তি আনতে হলে উভয় পক্ষকে কিছু ভূমি ছেড়ে দিতে হবে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু ভূমি বিনিময় হবে। আমি জানি এটি রাশিয়ার সাথে এবং সবার সাথে আলোচনার মাধ্যমে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনবাসী তাদের ভূমি দখলদারের হাতে তুলে দেবে না। আমরা রাশিয়াকে তার কৃতকর্মের জন্য কোনো পুরস্কার দেব না। জেলেনস্কি স্পষ্ট করেছেন যে তার কোনো সাংবিধানিক ক্ষমতা নেই এমন কোনো চুক্তিতে সই করার, কারণ 1991 সালের সীমানা পরিবর্তন ইউক্রেনের সংবিধান পরিপন্থী। রাশিয়ার দাবি অনুযায়ী ডোনেৎস্ক অঞ্চল ছেড়ে দিলে ইউক্রেন হারাবে তার কৌশলগত ফোর্ট্রেস বেল্ট, যা গত 11 বছর ধরে রাশিয়ার অগ্রগতি ঠেকিয়ে রেখেছে। এই দুর্গবেষ্টনী 50 কিলোমিটার দীর্ঘ এবং এর মধ্যে রয়েছে স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক, দ্রুজভিকভা ও কোস্তিয়ান্তিনিভকা শহর। 2014 সাল থেকে ইউক্রেন এই এলাকায় প্রচুর অর্থ ও সময় ব্যয় করে প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করেছে। যুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের মতে ইউক্রেনের এই দুর্গ গত 11 বছরে ক্রেমলিনের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার পথে প্রধান বাধা হিসেবে কাজ করেছে। এই এলাকা ছেড়ে দিলে রাশিয়া খার্কিভ, পোলতাভা ও দনিপ্র শহরের দিকে অগ্রসর হওয়ার সুবিধা পাবে। ইউক্রেনের সংবিধান অনুযায়ী দেশের আঞ্চলিক অখণ্ডতায় কোনো পরিবর্তন আনতে হলে জনগণের গণভোট প্রয়োজন। তিনি সতর্ক করেছেন, আলোচনার সময় জেলেনস্কি যদি রাশিয়ার পথে ভূমি বিনিময়ে সম্মত হন তাহলে তিনি সঙ্গে সঙ্গে অপরাধী হয়ে যাবেন, কারণ তিনি ইউক্রেনের মূল আইন লঙ্ঘন করবেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সাথে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প কয়েকটি বিষয়ে সহমত পোষণ করেছেন। মার্ক বলেছেন, ট্রাম্প ইউরোপ ও ন্যাটো বিষয়ে ব্যাপক ঐক্যমত্যে পৌঁছেছি, যার মধ্যে রয়েছে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের আইনি স্বীকৃতি প্রত্যাখ্যান। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো নিশ্চিত করেছেন যে ট্রাম্প ইউক্রেনের আঞ্চলিক বিষয়ে যে কোনো সিদ্ধান্তে কিয়েভকে সম্পৃক্ত রাখতে সম্মত হয়েছেন। ট্রাম্প বলেছেন, পুতিন যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে রাশিয়ার জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে। ট্রাম্প পুতিন বৈঠকের আগে গোপনে নতুন পারমাণবিক ক্রুজ মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন পুতিন। ব্যারেন্স সাগরের নোভেয়া জামলিয়ার প্যাঙ্কাভো পারমাণবিক পরীক্ষাস্থলে গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান কার্যক্রম লক্ষ্য করা গেছে। ব্যক্তি ও সরঞ্জামের বৃদ্ধি আগের 9M730 স্টর্ম পেট্রোল ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ও বিমান উপস্থিতি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। এজন্য পুতিনের পক্ষ থেকে পশ্চিমা জোটকে পাঠানো কূটনৈতিক ও সামরিক সংকেত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ট্রাম্পের তৎপরতা পুতিনের জন্য চাপের কারণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, বৈঠকের পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ত্রৈমুখী শীর্ষ বৈঠক হবে, যাতে ইউক্রেন অন্তর্ভুক্ত থাকে। কিন্তু অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে রাশিয়া, যা বৈঠককে আরও উত্তপ্ত করে তুলবে। বিশেষজ্ঞদের মতে বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পুতিনের কৌশলগত হুঁশিয়ারি, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের মাথায় চাপ সৃষ্টি করবে। ক্ষেপণাস্ত্রটিকে ন্যাটো SAC-X9 স্কাইফেল নামে ডাকে এবং রাশিয়ার দাবি এটি বর্তমান ও ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়, অনিয়মিত ও অপ্রত্যাশিত উড়ানপথ। তবে বাস্তবে এর পরীক্ষার রেকর্ড হতাশাজনক। 13টি পরীক্ষার মধ্যে মাত্র 2টি আংশিক সফল। পুতিনের এই পদক্ষেপই প্রমাণ করছে তিনি কেবল বৈঠকের আগে রাজনৈতিক ও সামরিক অবস্থান জোরদার করতে চাইছেন। এ সময় যুক্তরাষ্ট্র নিজেদের পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প 2টি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার দিকে মোতায়েন করেছেন। পাশাপাশি বেলারুশ ও রাশিয়ার সঙ্গে যৌথ পারমাণবিক ও হাইপারসোনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মহড়ার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন পুতিনের পদক্ষেপ শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং বৈঠকের সময় ট্রাম্পকে চাপের মধ্যে রাখার কৌশল মাত্র। এটি প্রমাণ করে রাশিয়ার লক্ষ্য কৌশলগত রাজনীতি এবং পশ্চিমাদের উপর প্রভাব বিস্তার। একই সঙ্গে নতুন পারমাণবিক পরীক্ষা ও ব্যারেন্টস সাগরের ক্রিয়াকলাপ বিশ্বকে দেখাচ্ছে রাশিয়া এখনও তার পরমাণু সক্ষমতার দিক দিয়ে এগিয়ে এবং অনিশ্চয়তামূলক পরিস্থিতি তৈরি করতে সক্ষম। নির্বাহী বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এটি শুধুমাত্র রাজনৈতিক হুঁশিয়ারি নয়, রাশিয়ার পরিকল্পনা এবং যৌথ সামরিক মহড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি সতর্কতা, যা ভবিষ্যতে কূটনৈতিক আলোচনা এবং সীমান্ত সংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। শেষমেশ ব্যারেন্টস সাগরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও আলাস্কা বৈঠক পুতিনের দ্বিগুণ সুবিধা, আন্তর্জাতিক কূটনীতিতে শক্ত অবস্থান এবং পশ্চিমাদের সঙ্গে আলোচনার সময় কৌশলগত চাপে এটি বেশ কার্যকর। Тяжелое бремя этих расходов в социальной сфере. ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বুধবার ঘোষণা করেছেন যে তিনি পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে E1 এলাকায় ৩,৪০১টি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করবেন। তার কার্যালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে। বিশ্লেষকদের মতে E1 প্রকল্প বাস্তবায়িত হলে একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যাবে। এই প্রকল্প রামাল্লা, পূর্ব জেরুজালেম ও বেথলেহেমের মধ্যকার মহানগর এলাকায় উন্নয়ন প্রতিরোধ করবে, যা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি হতে পারত। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বাস করে, যেখানে ২৭ লাখ ফিলিস্তিনি রয়েছে। জাতিসংঘ ও অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি ভূমিকে খণ্ডিত করে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধ্বংস করেছে। হামাস E1 প্রকল্পকে ইসরায়েলের সংযুক্তিকরণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির কৌশলের বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছে। সংগঠনটি বলছে, ভূমিতে নতুন বাস্তবতা চাপিয়ে দিলেই দখলদারিত্বের বৈধতা আসবে না। E1 প্রকল্পটি দশকের পর দশক ধরে আন্তর্জাতিক চাপের কারণে স্থগিত ছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেমকে বাকি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবে। কাতার সরকার এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, বিশেষত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাবের। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে নেওয়া বসতি সম্প্রসারণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতিরই অংশ। আরব লীগ নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্যের তীব্র নিন্দা করেছে এবং একে আরব দেশগুলোর সার্বভৌমত্বের উপর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। 2016 সালের 23 ডিসেম্বর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে 1967 সালের পর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই এবং এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রস্তাবটি 14-0 ভোটে পাশ হয়েছিল। যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে। এতে ইসরায়েলকে পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে ও সম্পূর্ণভাবে সকল বসতি কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়। তবে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মার্চ পর্যন্ত পশ্চিম তীরে প্রায় 10,600টি আবাসন ইউনিট অগ্রসর বা অনুমোদিত হয়েছে, যার মধ্যে 4,920টি পূর্ব জেরুজালেমে। এই বিতর্কিত ঘোষণা এমন সময় এসেছে যখন কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে 193টি জাতিসংঘ সদস্যের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, এই স্বীকৃতি দ্বিরাষ্ট্র সমাধান রক্ষার জন্য প্রয়োজনীয়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং সতর্ক করেছেন যে স্বীকৃতি দেওয়ার মতো কোনো ফিলিস্তিন অবশিষ্ট নাও থাকতে পারে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে গণহত্যা, বাস্তুচ্যুতি ও সংযুক্তিকরণের অপরাধ সম্প্রসারণ বলে নিন্দা করেছে।
2024 সালের জুলাই আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেমের ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। আদালত ইসরায়েলকে দখলদারিত্বের অবসান, বসতি ভেঙে দেওয়া এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েল এই রায় প্রত্যাখ্যান করে দাবি করেছে, পশ্চিম তীর বিতর্কিত এলাকা, দখলকৃত নয়। স্মোট্রিচের এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি রাজনৈতিক কৌশল নয়, বরং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে এটি সরাসরি আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই সময় এসেছে কেবল নিন্দা জানিয়ে ক্ষান্ত না হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের। আলাস্কার মিটিংকে ঘিরে 72 বছর বয়সী রুশ নেতার মুখে অস্বাভাবিক পরিমাণ কসমেটিক প্রয়োগের বিষয়টি আবারও সামনে এসেছে। গত মার্চ মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিসে এক বক্তব্যে সাহসী দাবি করেছিলেন যে পুতিন শীঘ্রই মারা যাবেন। তিনি বলেছিলেন সে শীঘ্রই মারা যাবে, এটা একটা সত্য এবং এর ফলে যুদ্ধের সমাপ্তি ঘটবে। জেলেনস্কির এই মন্তব্য পুতিনের স্বাস্থ্য নিয়ে বছরের পর বছর ধরে চলা অনুমান ও গুজবের পটভূমিতে এসেছে। তিনি আরও বলেছিলেন, রাশিয়া এই যুদ্ধ অব্যাহত রাখতে চায়, তারা এটি টেনে নিয়ে যাচ্ছে। আমাদের রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে যুদ্ধ সত্যিই শেষ হয়। পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনা নতুন কিছু নয়। প্রায় 20 বছর ধরে বিভিন্ন সূত্র নিয়মিত রিপোর্ট করে আসছে যে রুশ প্রেসিডেন্ট কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই মৃত্যু বা চিকিৎসাগত অক্ষমতার মুখোমুখি হবেন। পুতিনের চেহারায় অসামঞ্জস্যতার ভিত্তিতে তার বডি ডাবল বা দেহরক্ষী ব্যবহারের তথ্য বিকশিত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা প্রধান দাবি করেছিলেন যে পুতিনের কানের আকার জনসমক্ষে উপস্থিতিতে ভিন্ন দেখাচ্ছে। 2020 সালে পুতিন নিজেই স্বীকার করেছেন যে নিরাপত্তার কারণে তাকে বডি ডাবল ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছিলেন, আমি এই বডি ডাবলগুলো প্রত্যাখ্যান করেছি। এই প্রস্তাব এসেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কঠিন সময়ে। তবে 2023 সালের জুনে জাপানি গবেষকরা মুখের আকৃতি এবং কণ্ঠ শনাক্তকরণ ক্ষেত্রে গবেষণা করে উপসংহারে এসেছেন যে পুতিনের সম্ভবত অন্তত একটি বডি ডাবল রয়েছে। 2022 সালের ডিসেম্বরে ক্রিমিয়ান ব্রিজের উপর দিয়ে মার্সিডিজ গাড়ি চালানো ব্যক্তিটি মে দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকা পুতিনের সাথে মাত্র 53% মিলেছে। তা মস্কো টাইমসের 2025 সালের আগস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পুতিন নিয়মিতভাবে প্লাস্টিক সার্জারি এবং কসমেটিক পদ্ধতি গ্রহণ করেন। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে পুতিনের উপস্থিতি তার স্বাস্থ্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা লক্ষ্য করেছেন যে পুতিন প্রায় 10 বছর পর প্রথমবার মার্কিন ভূমিতে পদার্পণ করেছেন, যা তার স্বাস্থ্য ও নিরাপত্তা উভয়ের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি। চ্যানেল নিউজ এশিয়ার বিশ্লেষণে বলা হয়েছে যে পুতিন একজন দক্ষ আলোচক এবং সম্ভবত বৈঠকে তার পক্ষে থাকবে, তবে তার চেহারার পরিবর্তন ও স্বাস্থ্যের অনুমানগুলো তার কূটনৈতিক ক্ষমতায় প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। জেলেনস্কির শীঘ্রই মৃত্যু দাবি থেকে শুরু করে কসমেটিক সার্জারি ও বডি ডাবলের তথ্য পর্যন্ত পুতিনের স্বাস্থ্য ও চেহারা নিয়ে রহস্য অব্যাহত রয়েছে। আলাস্কা বৈঠকে এই রহস্যের আরেকটি অধ্যায় যোগ করেছে, যেখানে মেকআপে ঢাকা মুখের আড়ালে লুকিয়ে থাকা সত্য হয়তো কখনোই জানা যাবে না। আলাস্কার বাতাসে উত্তেজনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। পুতিন ট্রাম্প বৈঠকের আগেই রহস্যময় সংকেত এবং রুশ মিডিয়ার দাবিতে নড়ে চড়ে বসেছে বিশ্ববাসী। বহু বছর ধরে ডুমসডে রেডিও হিসেবে পরিচিত রাশিয়ার যুদ্ধ রেডিও স্টেশন সম্প্রতি দুটি কোডওয়ার্ড সম্প্রচার করেছে, ঠিক সেই একই শব্দগুলি যা 2022 সালে ইউক্রেনে আক্রমণের আগে ব্যবহার করা হয়েছিল।
работать по любой цели. ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞদের মতে মারেল এবং স্টকটন শব্দগুলোর সম্প্রচার নির্দেশ করে রাশিয়ার নিউক্লিয়ার বাহিনী আলাস্কা সফরের আগে পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। একই সময়ে লিপেটস, তাম্ভভ, কুস্ক, ওরিওল, ভোলগ্রোগাদ, মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন জেটের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এটি বৈঠকের সঙ্গে সরাসরি সংযুক্ত কিনা তা এখনও অজানা। এদিকে পুতিন সমর্থিত মিডিয়ায় ট্রাম্প পুতিনকে হোস্টেজ রাখতে পারে এমন সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। মস্কভস্কি কোমসোমোলস এর এক কলামিস্ট পুতিনকে হোস্টেজ নম্বর 1 আখ্যা দিয়ে বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প এমন পদক্ষেপ নিতে পারে। এর ফলে যদি বৈঠকের সময় অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে, তা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধের কারণ হয়ে উঠতে পারে। Это так называемый коллективный агрессивный. То же самое на Украине, кстати, происходило. А что же? Как же назвать? বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে রাশিয়ার স্ট্র্যাটেজিক প্রতিরোধ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, বিমান, নৌবাহিনী এমনকি নিউক্লিয়ার অস্ত্র পূর্ণ যুদ্ধ সতর্কতায় থাকবে। অনির্দিষ্ট কিন্তু ভয়ঙ্কর এই উত্তেজনা বিশ্বযুদ্ধের সম্ভাবনাকেও উস্কে দিতে পারে। বিশেষত চীন ও ভারতের মতো বৃহৎ শক্তিগুলোকে নীরব রাখা কঠিন হবে। Об этом говорят проблемы и в экономике многих западных стран, и во внутренней политике. মিডিয়ার বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্প চাইলে পুতিনকে সাময়িকভাবে আটক করতে পারে। যদিও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ফৌজদারি আদালতের নীতি মেনে চলে না, তারপরও এটি রাশিয়ার কাছে একটি যুদ্ধের প্রাকৃতিক কারণ হিসেবে ধরা হবে। যে কোনো সহায়তা বা অংশগ্রহণকারী বাহিনী স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য হবে। Поддерживать ровные отношения сотрудничества с любой американской администрацией. এর ফলে বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই দুই নেতা উত্তপ্ত আলোচনায় বসবেন, যেখানে শুধু কূটনৈতিক কৌশল নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধও সমান্তরালভাবে চলবে। রাশিয়ার রাডার ও ড্রোন নজরদারি, নিউক্লিয়ার সতর্কতা এবং মিডিয়ার তীব্র কণ্ঠস্বর বিশ্বকে দেখাচ্ছে আলাস্কা শুধু একটি বৈঠক নয়, বরং ভবিষ্যতের শক্তি খেলার এক মঞ্চ। На том же Ближнем Востоке. Что будет? И нашу нефть прикроют. Ну, хотя бы как-то. শেষমেশ বৈঠক কেমন হবে, শান্তির দিকে বা উত্তপ্ত সংঘাতের দিকে এগোচ্ছে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এটি নিশ্চিত যে আন্তর্জাতিক কূটনীতি, সামরিক প্রস্তুতি এবং মিডিয়ার উত্তাপ এই বৈঠককে ইতিহাসের এক চ্যালেঞ্জিং অধ্যায়ে পরিণত করেছে। দুই কোরিয়ার যুদ্ধ ইতিহাস বহু বছরের। তবে কোরীয় যুদ্ধের পর ছোট ছোট উত্তেজনা থাকলেও বড় কোনো সংঘাতে জড়ায়নি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তবে যুদ্ধের ময়দানে দক্ষিণ কোরিয়া থেকে কয়েক গুণ এগিয়ে গেল কিমের দেশ উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন এক সংকটে পড়েছে যা যুদ্ধক্ষেত্রে নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। একদিকে জন্মহার কমে যাচ্ছে দ্রুত, অন্যদিকে তরুণরা ক্রমেই সেনাবাহিনীতে আগ্রহ হারাচ্ছে। অথচ সীমান্তের ওপারে উত্তর কোরিয়া শুধু সেনা সংখ্যা বাড়াচ্ছে না, বরং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। এটি যেন আগুন জ্বলার আগেই ধোঁয়া দেখা, দক্ষিণ কোরিয়ার জন্য সম্ভাব্য বড় বিপদের আগাম সতর্কবার্তা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে মাত্র 6 বছরে দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা 5,63,000 থেকে কমে দাঁড়িয়েছে 4,50,000-এ, প্রায় 20% পতন। এই ধসের বড় কারণ জন্মহার কমে যাওয়া এবং সেনাবাহিনীতে যোগদানে নাগরিকদের অনাগ্রহ। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে এই ধসের কিছু জটিল কারণ রয়েছে। জটিল কারণের মধ্যে রয়েছে জনসংখ্যা হ্রাস, অফিসার পদে কম আবেদন এবং সৈনিকদের প্রতি ব্যবহার নিয়ে অসন্তোষ। যদিও ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। অতীতের গবেষণা ও জরিপগুলোতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কঠোর ও কখনো কখনো নিষ্ঠুর পরিবেশের কথা উঠে এসেছে। যখন দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা হু হু করে কমছে, ঠিক তখনই উত্তর কোরিয়া প্রায় 13 লাখ সৈন্য নিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী ধরে রেখেছে। সেখানে একজন সৈন্যের গড় সেবার মেয়াদ প্রায় 10 বছর, যা শুধু তাদের শারীরিক সক্ষমতা নয়, বরং যুদ্ধক্ষেত্রে সমন্বয়, শৃঙ্খলা ও কৌশলগত দক্ষতাকেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়।
এর তুলনায় দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সেনা সেবার মেয়াদ মাত্র 1.5 বছর, যা দিয়ে পূর্ণাঙ্গ সামরিক দক্ষতা অর্জন প্রায় অসম্ভব। এর সঙ্গে যুক্ত হয়েছে জন্মহারের বিশাল পার্থক্য। 2025 সালে উত্তর কোরিয়ার জন্মহারও 1.77, যেখানে দক্ষিণ কোরিয়ায় তা নেমে এসেছে মাত্র 0.75 2018 সাল থেকে প্রতি বছর উত্তর কোরিয়ায় দক্ষিণের তুলনায় বেশি শিশু জন্ম নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের সেনা নিয়োগে এক অপ্রতিরোধ্য সুবিধা এনে দিচ্ছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছে হাজার হাজার সৈন্য। বিশ্লেষকরা বলছেন, এর বিনিময়ে রাশিয়া উন্নত সামরিক প্রযুক্তি দিতে পারবে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গের শামিল হবে। এটি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও দক্ষিণ কোরিয়ার জন্য বড় হুমকি তৈরি করবে। একই সাথে উত্তর কোরিয়া সেনা ঘাটতি মোকাবেলায় নারীদেরও বড় আকারে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে। বর্তমানে তাদের প্রায় 20% সৈন্য নারী, যারা যোগাযোগ, প্রশাসন এবং অ্যান্টি এয়ারক্রাফট ইউনিটে কাজ করছে। দক্ষিণ কোরিয়ায় নারীদের বাধ্যতামূলক সেনা সেবা নেই। 2023 সালে স্বেচ্ছায় যোগ দেয়া নারীরা পুরো বাহিনীর মাত্র 3.6%। ফলে কিছু তরুণ পুরুষের মধ্যে ক্ষোভ আছে। বাধ্যতামূলক সেবার কারণে তারা পড়াশোনা ও ক্যারিয়ার পিছিয়ে যাচ্ছে। এই সামাজিক মনোভাব সেনাবাহিনী নিয়োগে আরও বড় সমস্যা তৈরি করছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, সমাধান হতে পারে নারীদের সেনা সেবায় অন্তর্ভুক্ত করা, কিন্তু অনেকে মনে করেন সংখ্যা নয়, বরং প্রযুক্তিতে বিনিয়োগ ও এলিট বাহিনী গড়াই হবে কার্যকর পথ। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে ছোট বাহিনীও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বড় সেনাকে প্রতিরোধ করতে পারে। ড্রোন, সাইবার যুদ্ধ, এআই প্রযুক্তি সবই দক্ষিণ কোরিয়ার হাতিয়ার হতে পারে। তবে বাস্তবতা হলো, যত প্রযুক্তি থাকুক, যুদ্ধক্ষেত্রে সেনাদের বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া, আধুনিক অস্ত্র এবং 3.1 মিলিয়ন রিজার্ভ সৈন্য থাকলেও পূর্ণাঙ্গ যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সেনা সংকট প্রকট হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জনসংখ্যা পতনের এই ধারা চলতে থাকলে 2040 সালের মধ্যে 3,50,000 সক্রিয় সেনা বজায় রাখাও কঠিন হয়ে পড়বে। তাই এখন জরুরি সেনা কল্যাণ বাড়ানো, পরিবেশের পরিবর্তন, মনোবল বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ। না হলে সীমান্তে শুধু অস্ত্রের শব্দই নয়, দিতে হতে পারে প্রস্তুতিহীনতার ভয়ঙ্কর মূল্য। আলাস্কার জয়েন্ট বেস অ্যালবন্ড্রফ রিচার্ডসনে অনুষ্ঠিতব্য বৈঠক শুরু হবে 1-to-1 কথোপকথনের মধ্য দিয়ে। পরে বর্ধিত প্রতিনিধি দলের সাথে আলোচনা হবে। রুশ প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ। উল্লেখযোগ্যভাবে 2022 সালে ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে আলোচনার নেতৃত্বদানকারী ভ্লাদিমির মেদিনস্কি এই প্রতিনিধি দলে নেই। ইউক্রেনের সংসদের বৈদেশিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আলেকজান্ডার মেরেঝোকো আলাস্কা বৈঠককে 1938 সালের মিউনিক চুক্তির সাথে তুলনা করেছেন, যেখানে ইউরোপীয় শক্তিগুলো নাৎসি জার্মানিকে চেকোস্লোভাকিয়ার অংশ দখল করতে দিয়েছিল। এই বৈঠকের ফলাফল শুধু ইউক্রেনের জন্যই নয়, সমগ্র ইউরোপের নিরাপত্তার জন্য নির্ধারক হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে প্রথম বৈঠক সফল হলে শীঘ্রই একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে, যেখানে জেলেনস্কিও অংশ নেবেন। তবে ইউক্রেনের জন্য প্রশ্ন থেকে যায়, এই শান্তি আসলে কি স্থায়ী সমাধান, নাকি রাশিয়ার পরবর্তী আগ্রাসনের জন্য প্রস্তুতির সময়? জেলেনস্কি সতর্ক করেছেন, যে কোনো ভূখণ্ড রাশিয়াকে দিলে তারা সেটি পরবর্তী আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে, যেমনটি ক্রিমিয়ার ক্ষেত্রে হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান অবস্থানে যুদ্ধবিরতি হলেও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন হবে ভবিষ্যতের রুশ আগ্রাসন ঠেকাতে। আলাস্কার বৈঠক ইউক্রেনের জন্য নতুন শান্তির সূচনা আনবে, নাকি দেশটির সার্বভৌমত্বের মূল্যে কেনা ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি, সেটি নির্ভর করবে ট্রাম্প ও পুতিনের আলোচনার ফলাফলের উপর।